ভুলে যাবেন না আমি আপনার গোলাম না। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেয়া যাবে না যে শেহজাদ এখনো বেঁচে আছে। এই ফাইলটা আমাদের অ্যাকাউন্টসের রুমে লক করে পেলাম। ফাইলটাতে রয়্যাল ইন্টারন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টসের একটা হিস্ট্রি দেওয়া আছে, আপনি একটু চেক করেন। কিন্তু বিয়ের পর যখন তোর আসল পরিচয়টা জেনে যাবে কি করবি একবার চিন্তা করে দেখেছিস? আমার কিন্তু টেনশন হচ্ছে বাবা। আর এই সিচুয়েশনে কি কাহিনী করার সময় আছে? হ্যাঁ, অনেকখানি কাইটা ফেলাইছেন, অনেক রক্ত বেড়ে যাচ্ছে ভাবি। এই পাশে ফার্মেসি আছে, ডাক্তার দেখে আপনার ড্রেসিং করাইতে। আরে আল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একজন মানুষ যখন তার নিজের পরিচয়ই ভুলে যায় তখন কি সে শুধু স্মৃতি হারায়, নাকি হারিয়ে ফেলে তার পুরো জীবন, সম্পদ, ভালোবাসা সবকিছু? আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলাম গল্পের 10ম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা দৃঢ় সংকল্প দিয়ে। ফাতেমার মনের ভেতরে যেন একটা আগুন জ্বলছে। সে নিজেই নিজেকে বলছে, যেভাবেই হোক শেহজাদকে সুস্থ করতেই হবে, তার হারানো স্মৃতি ফিরিয়ে আনতেই হবে। কারণ স্মৃতির আড়ালে চাপা পড়ে আছে শেহজাদের গোটা পরিচয়, তার অঢেল টাকা, তার ক্ষমতা, তার সংসার। কিন্তু একটা ভয়ও আছে ফাতেমার মনে। স্মৃতি ফিরলে কি হবে সেটা সে নিজেও জানে না। এদিকে মির্জাবাড়িতে শুরু হয় এক নাটকীয় দৃশ্য। শেহজাদ, যে এখন গোলাম নামে পরিচিত, হঠাৎ করে মির্জাবাড়ির মহিলার গায়ে চা ঢেলে দেয়। ভুলবশত হলেও রাগে আগুন হয়ে ওঠেন সেই মহিলা। এই চাক্করের বাচ্চা, কি করলি তুই এটা? তুই জানিস আমার শাড়ির দাম কত? গোলাম মাথা নিচু করে বলে, সরি আম্মা, আমি ইচ্ছা করে ফেলাই নাই, হুজুর খেয়া পড়ে গেছিলাম, মাফ করে দেন মা। কিন্তু সেই মহিলার রাগ কমার নাম নেই। হাত তুলতে গেলেন তিনি, আর ঠিক তখনই মাঝখানে দাঁড়িয়ে যায় ফাতেমা। আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? ও কিন্তু এই বাড়ির জামাই। আজকে ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে হাত তুললে আমি ছাড়ব না। মির্জা মহিলা চোখ বড় করে বললেন, তুই একটা সামান্য চাকরের জন্য আমার সাথে চোখ আঙিয়ে কথা বলছিস? কি করবি তুই? ফাতেমা একটুও না ঘাবড়ে শান্ত গলায় বলল, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তোলেন, সেই হাত আমি ভেঙে দেব। তারপর গোলামকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে ফাতেমা। ওদিকে মির্জাবাড়ির ভেতরে শুরু হয় আরেক নাটক। মির্জা মহিলার মেয়ে ঋতু মাকে ঘরে ডেকে নিয়ে বলে, দেখলে মা, একটা 2 পয়সার চাকরের জন্য ফাতেমা তোমার সাথে কি আচরণ করল? গোলামকে গোলামের মতো থাকতে দাও, ওকে এত মাথায় তুলো না। মা একটু ভাবলেন, তারপর বললেন, এই মানুষগুলো শক্তের ভক্ত, নরমের জম, যত সুবিধা দেবে তত মাথায় উঠবে। এদিকে গোলাম আর ফাতেমার মধ্যে জমে ওঠে আর এক কনফ্লিক্ট। ফাতেমা মায়ের কাছে গিয়েছিল, কিন্তু গোলামকে কিছু না বলেই। গোলাম রাগত গলায় জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে না বলে যখন তখন যাওয়ার অনুমতি কে দিয়েছে তোমাকে? ফাতেমা একটু থেমে তারপর সোজা চোখে তাকিয়ে বলল, মাই লাইফ, মাই রুলস। আপনি ভুলে যাবেন না, আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। আর আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। গোলামের মুখে কথা নেই। অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় মির্জাবাড়ির কর্তা দুজনকে মাথা ঠান্ডা করতে বলে চলে যান। পরিস্থিতি একটু শান্ত হয়। এর মধ্যেই ফাতেমা একটা বড় পদক্ষেপ নেয়। সে ফোন করে শেহজাদের বাবার বন্ধু এবং বিশ্বস্ত মানুষ আঙ্কেলকে। আঙ্কেল, আমি ফাতেমা বলছি, শেহজাদের ওয়াইফ। আপনি কি জানেন শেহজাদ 4-5 মাস আগে থেকে সব স্মৃতি হারিয়ে ফেলেছে? ও এখন মির্জা পরিবারের গোলামের চাকরি করছে। অপর প্রান্ত থেকে আঙ্কেল শান্তভাবে বললেন, হ্যাঁ আমি জানি, সব খবরই পেয়েছি। ফাতেমা চমকে গেল, জানেন মানে? জেনেও কিছু করছেন না? আঙ্কেল বললেন, কে বলেছে কিছু করছি না? আমার লোকেরা সবসময় ছায়ার মতো শেহজাদের সাথে আছে, কেউ যাতে ওর ক্ষতি না করতে পারে। কিন্তু মা, দাউদ খান কতটা ভয়ঙ্কর তুমি নিজেও জানো। দাউদের লোকেরা মনে করছে শেহজাদ মারা গেছে, সেটা তাদের বুঝতে দেওয়া যাবে না। যেহেতু শেহজাদ একটা নতুন পরিচয় পেয়েছে, আপাতত ওখানেই থাকা ওর জন্য সবচেয়ে নিরাপদ। যতদিন স্মৃতি না ফেরে ততদিন কিছুই করা সম্ভব না। ফাতেমা দৃঢ় গলায় বলল, ঠিক আছে আঙ্কেল, তাহলে আমিই ওর স্মৃতি ফেরাবো। আপনার একটাই সাহায্য লাগবে, ঢাকার সবচেয়ে ভালো নিউরোলজিস্টকে ঠিক করে দিন, আমি শেহজাদের চিকিৎসা করাবো। আঙ্কেল খুশি হয়ে বললেন, তাহলে তো খুবই ভালো হয়, সব ঠিক করে দিচ্ছি, তুমি সময় মতো শেহজাদকে নিয়ে যাও। ফাতেমার চোখে একটু আশার আলো জ্বলে উঠল। এদিকে রান্নাঘরে জমে ওঠে আরেক নাটকীয় মুহূর্ত। ফাতেমা রান্নাঘরে কাজ করছে, গোলাম এসে পড়ে।
দুজনের মধ্যে শুরু হয় পরিচয়ের টানাটানি। গোলাম বলে, তুমি জানো তুমি শেজাত। জানি তো আমি শেজাত, সবাই জানে। আপনি এতবার বুঝিয়েছেন, কিন্তু আমি শেজাত না, আমি আপনার স্বামী। ফাতেমা বিরক্ত হয়ে বলে, আমাকে প্যারা দিয়েন না, ভালো লাগতেছে না। গোলাম একটু থেমে নরম গলায় বলে, ঠিক আছে, কিন্তু বলো তো, তোমার শরীরে যে জোড়া তিল আছে সেটা আমি কি করে জানবো? এটা কি আমার জানার কথা ছিল? ফাতেমা থমকে গেল। গোলাম আরেকটু এগিয়ে এসে বলল, মনে আছে আমাদের বিয়ে ঠিক হওয়ার দুদিন পর রোদ উঠেছিল, তুমি তাকাতে পারছিলে না, আমি ছাতা ধরেছিলাম তোমার মাথার ওপর, মনে পড়ছে? ফাতেমার চোখ ভিজে আসতে চাইছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। পরিস্থিতি নাটকীয় মোড় নেয় রাস্তায়। একটা বাদাম বিক্রেতা ভুলবশত ফাতেমার গায়ে বাদাম ফেলে দেয়, ক্ষমা চায়, তারপর হাসতে হাসতে বলে, ভাবি আমি কিন্তু এখনো বিয়ে করিনি, মনের সিট খালি আছে, চাইলে এন্ট্রি নিতে পারেন। গোলাম রেগে আগুন হয়ে বলে, এই চুপ, ও আমার হবে বউ, 2 দিন পর আমি বিয়ে করব। ঠিক তখনই একটা দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে ফাতেমা মাথা ঘুরে পড়ে যায়। গোলাম ছুটে আসে, চিৎকার করে, ফাতেমা, ফাতেমা কথা বলো, কি হয়েছে তোমার? পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। গোলাম অ্যাম্বুলেন্সে কল করে, কিন্তু জানা যায় রাস্তায় ঝামেলা, সময় মতো পৌঁছানো সম্ভব না। গোলাম তখন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেয়, লাইভ লোকেশন পাঠায়। 10 মিনিটে হেলিকপ্টার নামে। আশেপাশের মানুষ অবাক হয়ে দেখে, একজন চা বিক্রেতা এয়ার অ্যাম্বুলেন্স ডাকছে। ডাক্তার জানান, ডিহাইড্রেশনের কারণে সেন্স হারিয়ে ফেলেছিল ফাতেমা, বিপদ নেই। ফাতেমা জ্ঞান ফিরে পেয়ে বলে, আমি ঠিক আছি, কিন্তু গোলামের চোখে মুখে তখনও আতঙ্ক। এদিকে মির্জা বাড়িতে আর এক বিপদের খবর। অফিসে একটা ফাইল পাওয়া যায়, রয়্যাল ইন্টারন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের ইতিহাস। ফাইল দেখে সবার চোখ কপালে উঠে যায়। ও মাই গড, শেজাতের দেশের সব সম্পত্তি তার স্ত্রীর নামে ট্রান্সফার হয়ে গেছে, আর সুইস ব্যাংকে শেজাতের নামে এখনও 10,000 কোটি টাকা রয়েছে। 10,000 কোটি? ও মাই গড, সেটা এখন ওর নামেই আছে। ট্রান্সফার করতে হলে শেজাতকে লাগবে। একটাই কথা সবার মনে, শেজাতকে দরকার।
এদিকে ফাতেমা গোলামকে নিয়ে বের হয়েছে সেটা জানতে পেরে মির্জা বাড়িতে সন্দেহের ঝড় ওঠে। গোলাম ফাতেমার পিস্তল দেখে ভয়ে কাঁপতে থাকে। ফাতেমা গাড়ি চালাতে চালাতে একবার ডানে একবার বামে অদ্ভুত সব দিক নির্দেশনা দিচ্ছে। গোলাম অস্থির হয়ে বলে, ভাবি, একবার ডানে যাও, একবার বামে যাও, আমার কি খাওয়া দাওয়ার কাজকাম নাই? বাসায় অনেক কাজ আছে। ফাতেমা শান্ত গলায় বলে, উত্তরের দিকে যাও। গোলাম চুপ করে গাড়ি চালায়, কারণ পিস্তল আছে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। আগামী পর্বে কি হবে? ফাতেমা কি পারবে সেজাতের স্মৃতি ফেরাতে? 10,000 কোটি টাকার হিসাব কার হাতে যাবে? আর দাউদ খান কি একদিন জানতে পারবে সেজাত বেঁচে আছে? সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। #মাস্কা দুনিয়া টাকার গোলাম। চরিত্র বিশ্লেষণ, সেরা ডায়ালগ ও আগামী পর্বের প্রেডিকশন। চরিত্র বিশ্লেষণ। ফাতেমা প্রেম, সাহস আর সংকল্পের প্রতীক। ফাতেমা এই নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র। সে একজন স্ত্রী যে তার স্বামীকে হারিয়েও হাল ছাড়েনি, বরং একা লড়াই করে যাচ্ছে। তার চরিত্রের 3টি দিক আছে। প্রথমত, সে অসম্ভব সাহসী। মির্জা বাড়ির মহিলা যখন গোলামের গায়ে হাত তুলতে গেলেন, সবাই চুপ থাকলেও ফাতেমা সরাসরি মাঝখানে দাঁড়িয়ে গেল। ক্ষমতাবান মানুষের সামনেও সে মাথা নোয়ায় না। দ্বিতীয়ত, সে কৌশলী। সে জানে সেজাতকে এই মুহূর্তে প্রকাশ করা বিপজ্জনক, তাই চুপচাপ পরিকল্পনা করছে। ডাক্তার ঠিক করছে, আঙ্কেলের সাহায্য নিচ্ছে। তৃতীয়ত, সে আবেগী, কিন্তু আবেগের দাস না। গোলামের মুখে পুরনো স্মৃতির কথা শুনে তার চোখ ভিজে আসে, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না। ফাতেমা আসলে এই পুরো গল্পের ইঞ্জিন। সে না থাকলে সেজাতের গল্প এখানেই শেষ হয়ে যেত। গোলাম বা সেজাত, হারানো রাজার করুণ যাত্রা। এই চরিত্রটাই সবচেয়ে বেশি দর্শকের বুকে লাগে। একজন মানুষ যে কোটি কোটি টাকার মালিক, যার সুইস ব্যাংকে 10,000 কোটি টাকা আছে, সে এখন অন্যের বাড়িতে চাকরি করছে, মার খাচ্ছে, অপমান সহ্য করছে। কিন্তু লক্ষ্য করুন, তার ভেতরে কোথাও সেজাত এখনও বেঁচে আছে। সে ফাতেমার শরীরের তিলের কথা জানে, পুরনো বৃষ্টির দিনের কথা মনে পড়ে। সে বলে, তুমি আমার হবু বউ। এগুলো কোনো গোলামের কথা না, এগুলো একজন স্বামীর কথা। গোলামের চরিত্রে একটা টানা পড়েন আছে। সে রাগী, ইগোফুল, কিন্তু ফাতেমার বিপদে সবকিছু ভুলে ছুটে যায়। এটাই আসল সেজাত। মির্জা বাড়ির মহিলা, ক্ষমতার অহংকার। এই চরিত্রটা একটা সিস্টেমের প্রতিনিধি। টাকা থাকলে মানুষ ভুলে যায় অন্যেরাও মানুষ। একটা সামান্য চায়ের দাগের জন্য একজন মানুষকে মারতে উদ্যত হওয়া, এটা শুধু রাগ না, এটা শ্রেণী অহংকার। তবে মেয়ে ঋতুর সাথে তার যে কথোপকথন, সেখানে বোঝা যায় ভেতরে ভেতরে সে হিসেব কষছে। আঙ্কেল, নীরব অভিভাবক। এই চরিত্রটা অনেক গভীর। সব জেনেও চুপ করে আছেন মানে এটা দুর্বলতা না। তিনি ছায়ার মতো সেজাতকে পাহারা দিচ্ছেন। দাউদ খানের বিরুদ্ধে লড়াই করতে হলে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, এটা তিনি জানেন। দাউদ খান অনুপস্থিত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। এখন পর্যন্ত সরাসরি দেখা না গেলেও পুরো গল্পের কালো ছায়া এই চরিত্র। সেজাতকে মৃত ভাবছে, কিন্তু সত্য জানলে কি হবে, সেটাই আসল ভয়।